তখন কাঁদছিলি কেন? কোনো সমস্যা হয়েছে? কলেজে কেউ কিছু বলেছে? কেউ কিছু বললে আমাকে বলবি। কেন? তাকে ধরে মারবে? নিজানার এমন তীক্ষ্ণ প্রশ্নে কলরব ক্ষণিকের জন্য থমকে গেল। হাতে ছুরিটা থেমে গেল তার। নিজানা ওর চোখের মনি দুটোর অস্থিরতা লক্ষ্য করলো। এই প্রশ্নের উত্তর সে হাজারবার নিজের মনেই সাজিয়েছে, কিন্তু কোনো জোৎসই সমাধান পায়নি। নিছক ফুপাতো বোন হওয়ার খাতিরই কি কেউ ধরে ধরে প্রপোজ করা খুব সব ছেলেকেই মারতে পারে? নিজানার তলবভেদী দৃষ্টির মুখে কলরব গলাটা ঝেড়ে নিয়ে গম্ভীর স্বরে বলল, তোর কি আমাকে গুন্ডা মাস্তান মনে হয়? নিখিলকে তো তুমিই মেরেছিলে, মারোনি? কলরব ব্যাপার সত্যি অবাক হলো। মেয়েটা জানলো কি করে? তার মনে সংশয় উঠল। আর কি কি খবর জানে? কিছুটা আমতা আমতা করে বলল, হ্যাঁ, মেরেছি তো। কেন? ওই নগেনকে তোর খুব পছন্দ ছিল নাকি? প্রেম নিবেদন করায় খুশি হয়েছিলিস? নিজে না হুট করে খিলখিল করে হেসে উঠল। কলরব হাতের কাজ ফেলে সবিস্ময়ে সামনের রমণীর পানি চেয়ে রইল। নিজানা ওর চশমাটা মাথার উপরে তুলে রেখেছে। চশমা পরা আর চশমা ছাড়া নিজানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কলরবের মনে পড়ল না শেষ কবে ও মেয়েটাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখেছে। কখনো খুব করে দেখার প্রয়োজনও বোধ করেনি, কিন্তু আজ দেখল নিজানার হাসির অদ্ভুত রকমের সুন্দর। ও সৌন্দর্য যেন ফ্রেমের চশমাটার আড়াল করে রাখে। কলরবকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে নিজানা হাসি থামিয়ে প্রশ্ন করল, তুমি আমার উপর নজর কেন রাখতে? কলরব তড়িৎ গতিতে এক হাত বাড়িয়ে নিজানার মাথার উপর থেকে চশমাটা নামিয়ে ওর চোখের উপরে বসিয়ে দিল। দৃষ্টি সরিয়ে আবার কাজে মন দিয়ে ভাবলেশীন কণ্ঠে বলল, এসব ফালতু গাল গল্প তোকে কে বলেছে? আমার কি মনে হয় আর কোনো কাজ নেই? এসব ফাউল কাজ করে বেড়াবো? নিজানা ঠিক বুঝলো না কলরব হঠাৎ করে চশমাটা ওর চোখে নামিয়ে দিল কেন। তবুও নাকের ডগায় ঝুলে থাকা চশমাটা ঠিক করে চোখে বসিয়ে নিয়ে বলল, তো তোমার কাজটা কি? তুমি তো কিছু করো বলে জানি না। আমার সিগারেট খাওয়ার টাকা জোগাড় করি। ওটা কি তোর বাপ দেয়? তুমি শুধু সিগারেট খাও নাকি আরো অন্য কিছু খাও? আরো অনেক কিছু খাই। তোর কোনো সমস্যা? আমি কিন্তু মামুনিকে বলে দেবো। কলরব পাত্তাই দিল না, উল্টো তেতে উঠে বলল, তোর গায়ে কেন লাগছে শুনি? তোর বাপের টাকায় তো আর খাচ্ছি না। আর খবরদার আব্বুকে সব বলবি না। আমার তো টাকা নেই যে বাড়ি থেকে বের করে দিলে বাইরে গিয়ে আয়েশ করতে পারবো। নির্ঘাত রাস্তায় থাকতে হবে। নিজানা বেশ বিরক্ত হলো। ভ্রু কুঁচকে বলল, তোমার সমস্যা কি? সবসময় আমার আব্বুকে মাঝখানে টেনে আনো কেন? তোর বাপকে আমি আনি না, সে নিজেই ঢোকে। ঠিক যেমনটা ফুপি আর তার বয়ফ্রেন্ডের মাঝখানে ঢুকেছিল। আজ তো একটা খাটাস তোর এই টাক মাথা বাপটা। অথচ দুনিয়ার সব দোষ হয় কলরবের। কি সব বাজে কথা বলছো? ভালো হচ্ছে না কিন্তু। খারাপ আর কি করবি? মিথ্যা বলেছি নাকি? শোন, ফুপি বাড়িতে তাকে পড়াতে আসা এক মাস্টারের প্রেমে পড়েছিল, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল বলে আমার বেশি বোঝা বাপের সেটা পছন্দ হয়নি। তারপর তোর এই টাকাওয়ালা বাপের গলায় আমার সুন্দরী ফুপুকে এক প্রকার জোর করে ঝুলিয়ে দিল। আমার বাপের তো কাজই এইসব। আর তোর এই খাটাস বাপ কি করেছে বলতো? বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই তোকে পৃথিবীতে এন্ট্রি করিয়ে দিয়েছে। এখন দেখ, সবাই সাধু, দোষ কেবল কলরবের। নিজানা বাকরুদ্ধ হয়ে পড়ল। ওর মাথাটা ভন ভন করছে। এই ছেলেটা এতটা অকপটে এমন স্পর্শকাতর কথাগুলো বলে দিল। নিজানা নিজেরই কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়, অথচ কলরবের মাঝে কোনো ভাবান্তর নেই। নিজানা তাতে তার দাঁত চেপে বলল, আমার আব্বু আর যাই হোক, তোমার মতো অন্তত নির্লজ্জ আর অসভ্য নয়। তোমার কি লজ্জাশরম বলতে কিছু অবশিষ্ট আছে? তো তুই পৃথিবীতে আসলি কি করে? বড় চিন্তার ব্যাপার তো। কলরব এমনভাবে কপালে ভাঁজ ফেলে কথাটি বলল যেন সে আসলেই কোনো গুরু রহস্য সমাধানে মহা চিন্তায় মগ্ন। নিজানার পিত্তি জ্বলে গেল। ওর ইচ্ছে করছিল হাতের কাছে যা পায় সব কলরবের মুখে ছুঁড়ে মারে। নিজানাকে রাগে ফুঁসতে দেখে কলরব বেশ মজা পেল। তার ঠোঁটের কোণে ঝুলে রইল এক চিলতে দুষ্টু মিষ্টি ভরা হাসি। নিজানা তর্জনী উঁচিয়ে শাসিয়ে বলল, আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে বলে দিচ্ছি। কলরব কোনো উত্তর না দিয়ে শুধু মৃদু মাথা নেড়ে হাসলো। ও নুডলস রান্না শেষ। ধোয়া ওঠা নুডলস বাটিতে বেড়ে সে ডাইনিং টেবিলের উপরে রাখলো। নিজানা পিছু পিছু গিয়ে চেয়ার টেনে বসলো। চামচ হাতে নিয়ে খাওয়ার প্রস্তুতি নিতে নিতেই নিজানা জিজ্ঞেস করলো, তুমি খাবে না? কলরব মাথা নাড়লো, বোঝালো খাবে না। নিজানা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খাও না একটু। আমি একা এতগুলো কিভাবে খাবো? এতটা কেন রান্না করেছো? অন্তত অল্প কিছু একটু নাও। কলরব আর অমত করলো না, পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলো ওর পাশাপাশি। বলল, ঠিক আছে, দে। নিজানা উৎসাহের সাথে অন্য একটি বাটিতে অল্প কিছু নুডলস বেড়ে ওর দিকে বাড়িয়ে দিল।
ঠিক তখনই পানির বোতল হাতে রান্নাঘরে দরজায় এসে দাঁড়ালো কায়েব। ওদের দুজনকে এমন নিভৃতে হাসি খুশি দেখে সে কিছুটা থমকে গেল। নিজের মুখ তুলে ওকে দেখেই উচ্ছ্বসিত হয়ে উঠল। আরে কাইফ, নুডলস খাবে? এসো এসো, বসো। কায়েব বেশ বিব্রত বোধ করলো, সেই সাথে নিজের উপরে বিরক্তও হলো। আজকে কি পানি শেষ হতে হলো? সে আমতা আমতা করে বলল। নিজানা ছাড়ার পাত্রী নয়, সে জোর দিয়ে বলল। একসাথে খেলে মজা হবে জানো। কলরব নিজে রান্না করেছে। এসো না, একটু টেস্ট করে দেখো প্লিজ। কায়েব মহা বিপাকে পড়ল। সে খেয়াল করলো কলরব এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই কায়েব দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। কিছু একটা বলে পাশ কাটানোর চেষ্টা করতেই কলরব হেসে বলল। আয় না ভাই, একসাথে খেলে সত্যি অনেক মজা হবে। কায়েব আর না করতে পারল না। সে মৃদু মাথা নেড়ে চেয়ার টেনে ওদের সামনে বসলো। নিজানা বসা থেকে চট করে উঠে পড়ল। ঝটপট আর একটা বাটিতে নুডলস তুলে কায়েবের সামনে রাখলো। ওকে দেখে নিজানাকে বেশ প্রফুল্ল মনে হচ্ছে। এরপর শুরু হলো খাওয়া। নিজানা খুব স্বাভাবিকভাবেই কায়েফের সাথে খুনসুটি আর গল্পে মেতে উঠল। কায়েফও ওর কথার উত্তর দিচ্ছিল, কিন্তু হাস্যোজ্জ্বল আবহের মাঝে কলরব হঠাৎই একদম চুপ হয়ে গেল। সে স্থির দৃষ্টিতে ওদের দেখছিল। ওর মনে হলো এই টেবিলে তার অস্তিত্ব যেন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। সে যেন শুধু একজন দর্শক। সারাটা সকাল গড়িয়ে দুপুর নামলো, কিন্তু দিব্য তালুকদারের কোনো হদিস পাওয়া গেল না। নবনী মনে মনে বেশ অবাকই হচ্ছে। মানুষটা যেমন অহংকারী তেমনই জেদি, আবার ইগোতে চোট লাগলো কি না কে জানে। নবনী নিজেকে বারবার বোঝাচ্ছিল এগোতে লাগলে তার কিচ্ছু করার নেই, যা খুশি করুক হইল। অথচ মনের এক কোণে দিব্যের জন্য উদ্বেগের দানা বাঁধছে। অফিসে যাওয়ার পথে কোনো বিপদ হলো না তো? সারাটা সময় এক তীব্র অস্থিরতা নবনীকে তাড়িয়ে বেড়ালো। দিয়া গোসল সেরে একচোট ঘুমিয়ে নিয়েছিল। ঘুম থেকে উঠে এখন সে উঠোনে অনিতা আর অনিকের সাথে খেলায় মত্ত। নবনী বারান্দায় দাঁড়িয়ে ওকে ডাকলো। দিয়া সোনা, খাবে এসো। দিয়া ধীর পায়ে এগিয়ে এসে নবনীর সামনে দাঁড়ালো। ছোট দুই হাত কোমরে রেখে গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো। মাম্মা, পাপা এখনো আসছে না কেন? নবনী সহসা কোনো উত্তর খুঁজে পেল না, একটু সামনে নিয়ে বলল। আমরা না পাপ্পার সাথে আড়ি করে এসেছি, তাহলে তুমি পাপ্পার কথা কেন বলছো? মাম্মা কিন্তু স্যাড হয়ে যাবে। দিয়া দুপাশে মাথা নেড়ে অসম্মতি জানালো। মুখ ছোট করে বলল। আমার মামার সাথে খেলতে ভালো লাগে না মাম্মা। আমরা ইয়ান আর ইবানের সাথে কাটতি করে নিই, ওদের দেখে নেই না। আমরা একসাথে খেললে অনেক মজা হবে। ঠিক আছে, আমরা আগে খেয়ে নিই, তারপর ওদের ডাকবো। দিয়া মাথা নাড়লো ঠিকই, কিন্তু তার নতুন আবদার সে ঘরে বসে খাবে না, বাইরে খেলতে খেলতেই খাবে। নবনী অগত্যায় থালা হাতে ওর পিছু পিছু ঘুরে ঘুরে খাওয়াতে লাগলো। আজ শুক্রবার হওয়ায় অনিকা আর অনিতার স্কুল ছুটি, তাই দিয়া ওদের সাথে কানামাছি খেলায় মেতে উঠেছে। এমন সময় পাশের বাড়ির কুলসুম এলেন। দুই ছেলেই বিদেশে থাকে তার, আর স্বামী গত হয়েছেন বছর 6 আগে। সেই থেকে বিশাল বাড়িতে তিনি একা, যদিও বাড়িটা সবসময় প্রায় ভাড়া দেওয়া। পাড়া প্রতিবেশীদের সাথে মেলামেশায় তার সময়টা কেটে যায়। ও বাড়িতে যাতায়াত। বারান্দায় বসে বাচ্চাদের খেলা দেখতে দেখতেই তিনি হঠাৎই বলে উঠলেন। তা নবমী জামাই আসেনি? নবনী অপ্রস্তুত হাসি দিয়ে বলল। উনি কাজে একটু ব্যস্ত তো, তাই পরে আসবেন। কুলসুম মাথা নেড়ে সায় দিলেন। দিয়ার দিকে তাকিয়ে বললেন। দিয়া কিন্তু দেখতে অবিকল অবনীর মতো হয়েছে, মাশাআল্লাহ, একদম পুতুল একটা। দিয়া তখন নবনীর হাত থেকেই শেষ লোকমাটা মুখে তুলেছে। কুলসুমের এমন কথা শুনে সে থমকে গেল। জীবন বন্ধ করে কৌতূহলী চোখে নবনীর দিকে চেয়ে প্রশ্ন করে। মাম্মা, আপনিকে? নবনীর বুকের ভিতরে এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। চেনা এক চিনচিনে বিষাদ নতুন করে নীলচে ব্যথা হয়ে ছড়িয়ে পড়ল শিরায় শিরায়। নবনীর চলে যাওয়াটা আজও নবনীর কাছে এক অপূরণীয় শূন্যতা। নিজেকে সামনে নিয়ে ঠোঁটে এক চিলতে জোরপূর্বক হাসি ফুটিয়ে পড়ল। অবনী হলো একটা মা পড়ি। দিয়াকে বেশ ভাবুক দেখালো। তার কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ। বিস্ময় ভরা কণ্ঠে সে পুনরায় প্রশ্ন করল। তাহলে আমি কেন তার মতো হলাম? কারণ সেই পরিটাই তো তোমায় আমায় পেতে সাহায্য করেছে, তাই। কিন্তু আমি তার মতো হতে চাই না। আমি ঠিক তোমার মতো বিউটিফুল হতে চাই। আই অ্যাম নট এ ডল মাম্মা, আই অ্যাম এ প্রিন্সেস, পাপ্পাস প্রিন্সেস। মেয়ের এমন আত্মবিশ্বাসী কথা শুনে নবনী না হেসে পারল না। আদুরে গলায় সায় দিল। আচ্ছা, তাই হবে। দেয়া এবার হাতের ইশারায় নবনীকে একটু নিচু হতে বলল।
নবনী কৌতূহল নিয়ে চোখ দিয়ে দিয়া ঝটপট ওর গালে একটা ছোট্ট চুমু এঁকে দিল। এরপর গলা জড়িয়ে ধরে বলল, দিয়া খুব লাভ ইউ মাম্মা। নবনীর মনটা প্রশান্তিতে ভরে গেল। দিয়াকে জড়িয়ে ধরে আদর করে বলল, মাম্মাও তোমায় খুব খুব ভালোবাসে শোনা। এবার লক্ষ্মী মেয়ের মতো চটপট হা করো তো। জানিস নবমী, আমাদের পাড়ার অসীম আছে না, তুই তো ওকে ভালো করেই চিনিস। ওই যে এখন ঢাকায় বড় চাকরি করে, শুনলাম ওর নাকি খুব বড়লোক এক বাপের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। ওর মা তো ছেলে আর হবু বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। আমি তো মুখের উপর বলে দিলাম, এত অহংকার করো না বাপু। তবে আশ্চর্যের বিষয় কি জানিস, অসীম নাকি নিজ থেকে বিয়েটা ভেঙে দিয়েছে। নবনী আর অসীমের অতীত কুলসুমের অজানা ছিল না। শুরুতে কথাগুলো নবনী গা না দিলেও বিয়ে ভাঙার খবরটা শুনেই সে চকিত হয়ে তাকালো। অসীম কেন এমনটা করলো? সে তো এই সম্বন্ধ নিয়ে বেশ খুশিই ছিল। মনে একরাশ খটকা জাগলেও নবনীর মুখে কিছুটা প্রকাশ করলো না। খাওয়া শেষ হতেই দিয়া তাকে জোর করে কানামাছি খেলায় নামিয়ে দিল। কুলসুমও কিছুক্ষণ পর বিদায় নিল। বেলা গড়িয়ে আকাশ যখন পড়ন্ত বিকেলের রং নিল, তখন হাতে দুটো বড় ব্যাগ নিয়ে সদ্য দরজার ভেতরে ঢুকলো দিব্য তালুকদার। দিয়া কিছু একটা বলতে উদ্যত হতেই দিব্য ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ থাকার ইশারা করলো। দিয়া আনন্দ চেপে ছুটে গেল তার কাছে। দিব্যকে কোলে তুলে নিল। অনিতাকে ইশারায় ডেকে হাতের ব্যাগ দুটো তার হাতে ধরিয়ে দিল। এরপর দিয়াকে নামিয়ে দিয়ে অতি সাবধানে পা টিপে টিপে নবনীর ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো। এদিকে চোখের উপরে রুমাল বাঁধা নবনী হাতড়ে হাতড়ে কাউকে ধরার চেষ্টা করছে। অনিকার দিয়া আড়াল থেকে মুখ চেপে হাসছে। নবনী ভ্রুকুচকে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? একবার ধরি তোদের, তারপর দেখাবো মজা। নবনী হাত বাড়িয়ে এদিক ওদিকে খুঁজতে খুঁজতে আচমকা এক শক্ত কিছুর সাথে ধাক্কা খেল। অজানা আশঙ্কায় সে পিছিয়ে যেতে গিয়ে ভারসাম্য হারাতে লাগলো। ঠিক তখনই একজোড়া শক্ত হাত অতি দ্রুতই তাকে সামনে নিল। নবনীর সর্বাঙ্গ শিরশির করে উঠল। নাসারঞ্জে এসে ধাক্কা দিল অতি পরিচিত সেই পারফিউমের ঘ্রাণ। হাতের স্পর্শ আর গায়ের গন্ধ চিনতে নবনীর এক সেকেন্ডও সময় লাগলো না। ওর হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় রীতিমতো লাফাতে শুরু করলো। একটানে চোখের বাঁধনটা খুলতেই দিব্যের সেই গভীর চোখের সাথে চোখ মিলে গেল ওর। দিব্যের চোখ দুটো হাসছে, কিন্তু মুখে অদ্ভুত গম্ভীর্য। সে নিচু স্বরেই শান্ত গলায় বলল, বড্ড দুঃসাহস করে আপনার শহরে এসেছে। ওয়েলকাম করবেন না মিসেস তালুকদার? নবনী ছিটকে সরে গেল। দিয়া হাততালি দিয়ে খিলখিল করে হাসতে হাসতে বলল, ইয়ে, মাম্মা ভয় পেয়েছে, মাম্মা ভয় পেয়েছে। দিব্যের ঠোঁটে এমন চিলতে হাসি ফুটে উঠল। দিয়াকে কোলে তুলে নিয়ে তার নরম গালে নিজের নাক ঘষে আদুরে গলায় বলল, তোমার মাম্মা না এক নম্বরের ভীত, শুধু পালাতে জানে, কিন্তু সামনাসামনি মোকাবেলা করার সাহসও নেই। বাবাকে কাছে পেয়ে দিয়া যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি পেল। এতক্ষণ সবার সাথে দিব্যি খেলছিল। তোমাকে খুব মিস করেছি মাম্মা। তুমি জানো আমি আজ কি কি করেছি? আমি তো চলে এসছি মা, এখন তোমার সব গল্প শুনবো। পাপ্পাও তোমাকে অনেক মিস করেছে। দিব্য কিছুটা অপ্রস্তুত হলেও পাতে দিল না। নবনী দিয়ার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ধরা গলায় প্রশ্ন করলো, দিয়া, তুমি আমায় ভালোবাসো? দিয়া মাথা নেড়ে সায় দিল। নবনী কঠোর কণ্ঠে বলল, আমরা এখানে এসেছি মোটে কয়েক ঘন্টা, অথচ এর মধ্যে তুমি বারবার পাপার কথা জিজ্ঞেস করছো। আচ্ছা, আমি যদি কোথাও হারিয়ে যাই, তুমি কি আমায় এইভাবেই খুঁজবে? আমাকেও কি তোমার মনে পড়বে? নবনীর মুখে দিব্যের আগমনের খবর শুনে আনিকাও ততক্ষণে উঠোনে এসে দাঁড়িয়েছেন। মেয়ের এমন অস্বাভাবিক আচরণ আর কথা শুনে তিনি যেন থমকে গেলেন। অমনি বিমূঢ় হয়ে পড়লেন। এগিয়ে এসে শাসনের সুরে বললেন, নবনী, এসব কি বলিস তুই আবোল তাবোল? নবনীর ভেতরে দীর্ঘদিনের জমানো অভিমান বাঁধ ভাঙল। সে চিৎকার করে উঠল, অনেক হয়েছে, আর পারছি না। ও ওনাকে ছাড়া থাকতে পারে না, আর উনিও ওকে ছাড়া বাঁচে না। তাহলে আমার ত্যাগের ভালোবাসার মূল্যটা কোথায়? এই পুরো সমীকরণে আমি কি কেবলই একটা প্রয়োজন মেটানোর বস্তু, যার কাজ ফুরিয়ে গেলে অনায়াসে সরিয়ে রাখা যায়? দিব্য ভীষণ বিব্রত বোধ করল। আনিকা ঘটনার গম্ভীর্যতা না বুঝলেও এটুকু আঁচ করলেন যে নবনীর মনের গহীনে কোনো এক আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে। তিনি নবনীর হাত ধরার চেষ্টা করে বললেন, নবনী, এভাবে কথা বলতে হয় না। তুমি দয়া করে চুপ করো আম্মু। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তোমাদের সবার জেদ আর চাপের মুখে পড়ে উনি আমায় বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। কেবল কর্তব্যের খাতিরে এই সংসার টেনে নিয়ে যাচ্ছেন। আর দিয়া, ও মোটেও আমায় ভালোবাসে না। ও শুধু ওর শূন্যস্থান আমায় পেয়েছে বলে আঁকড়ে ধরেছে। ওর কাছে আমি
কেবল একটা যান্ত্রিক প্রয়োজন, তার বেশি কিছুই না। কাল উনি আরেকটা বিয়ে করলে দিয়া হয়তো তাকে আঁকড়েই ধরবে। দিব্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কোনো মতে বলল, নবনী, একটা ছোট্ট বাচ্চা, ওর সাথে কেন সব জটিলতা নিয়ে কথা বলছো? তুমি এতটা অবুঝ কেন হচ্ছ? নবনী দিয়াকে কোল থেকে নামিয়ে দিল। তীব্র অভিমানে সে তখন হিতাহিত জ্ঞান শূন্য। দিয়ার দিকে তাকিয়ে বলল, ওকে কিছু বোঝাতে হবে না। দিয়া, তুমি তো পাপার জন্য কাঁদছিলে। এই যে তোমার প্রিয় পাপা চলে এসেছে, এখন ওনার সাথেই তুমি বাড়ি ফিরে যাও। মাম্মা আর তোমার কাছে ফিরবে না। তুমি মাম্মাকে আজ ভীষণ কষ্ট দিয়েছো দিয়া, ভীষণ। আরিকা নিজের মেয়ের এমন রূপ দেখে বাকরুদ্ধ হয়ে পড়লেন। দিয়া ফ্যালফ্যাল করে নবনীর দিকে তাকিয়েছিল। মায়ের এমন ব্যবহার সে আগে কখনো দেখেনি। পরক্ষণেই তার ছোট্ট বুকটা কান্নায় ফুটে উঠল। পুপিয়ে পুপিয়ে কাঁদতে কাঁদতে সে বলল, মামা তুমি কি দিয়ার উপর রাগ করেছো? দিয়াকে আদর করবে না? দিয়া তো কোনো দুষ্টুমি করেনি মাম্মা। নবনী সেই করুণ আকুতির কোনো প্রতিউত্তর না করেই হনহন করে সদর দরজা পেরিয়ে রাস্তার দিকে চলে গেল। দিব্যমূর্তির মতো দাঁড়িয়ে রইল সেই নিস্তব্ধ উঠোনে। নবনীকে এভাবে বেরিয়ে যেতে দেখে দিয়া আতঙ্কে চিৎকার করে কেঁদে উঠল। আনিকা পিছু ডাকলেন, নবনী, নবনী, ফিরে আয়। এটা কোন ধরনের ব্যবহার? কিন্তু নবনী ততক্ষণে মিলিয়ে গেছে। কারোর কথা কানে নিল না, বা শুনল কি না কে জানে। সোফায় বসে ইহান আর ইভানের সাথে কার্টুন দেখছে কলরব। কুহু পাশে বসে মন দিয়ে খাতায় কিছু একটা লিখছে। ড্রয়িং রুমে আপাতত আর কেউ নেই। মনিতার পাঠানো নাস্তাগুলো ওদের সামনে এনে রাখলো মিলো। মনে মনেই সে কলরবের উপরে বেশ বিরক্ত। এত বড় ধামড়া একটা ছেলে হয়ে ছোট্ট বাচ্চাদের মতো কার্টুন দেখবে কেন? এটা তার মাথায় ঢোকে না। আজ শুক্রবার বলে ইহান ইভানের পড়া নেই, তাই ওরা টিভি দেখছে। ওদের পছন্দের দিন এটা। কিন্তু মিলোর কাছে দিনটা একদমই অপছন্দের, কারণ এই কার্টুনের চক্করে তার নিজের সিরিয়াল দেখা মিস হয়ে যায়। বিরক্তি চেপে রাখতে না পেরেই মিলো বলেই ফেললো, ছোট ভাইজান, আপনার না বিয়ে হয়েছে, এখনো কার্টুন দেখেন? এটা কেমন কথা? কলরব কিছু বলার সুযোগ পাওয়ার আগেই সেখানে নিজানা আর মৌনিকা ঢুকলো। সোফায় এসে শরীরটা এলিয়ে দিল নিজানা। কলরব টিভির দিক থেকে চোখ না সরিয়ে পাল্টা প্রশ্ন করলো, কার্টুনের সাথে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক নিয়ে বলেন কি? এই যে আপনার বউ পাশে এসে বসেছে, নতুন বউকে পাশে বসিয়ে কি এখন আপনার কার্টুন দেখা উচিত? তাহলে কি দেখা উচিত? সিরিয়াল, ওই যে ধুমতা না 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 না। নিজের মনের ভেতরের কথাটা এভাবে ফাঁস হয়ে যাওয়ায় মিলোর মুখটা সাথে সাথেই ভার হয়ে গেল। কলরব মিটমিটে হাসছে। পেট থেকে একটা পাকোড়া তুলে নিয়ে আয়েশ করে কামড় দিল সে। মনিতাও মিলোর দশা দেখে হাসছে, কিন্তু হঠাৎই নিজানার গলার দিকে তাকাতেই মিলু আতঙ্কে আর্তনাদ করে উঠল। হায় হায় ছোট ভাবি, আপনার গলায় এটা কি হয়েছে? নিজানা চমকে উঠল। মুহূর্তের মধ্যেই ঘরে উপস্থিত সবার কৌতূহলী নজর স্থির হলো নিজানার গলার উপরে। একমাত্র ব্যতিক্রম কলরব। সে আগের মতোই নির্বিকার মুখে টিভির দিকে তাকিয়ে আছে। নিজানার মেজাজ এবার সপ্তমে চড়ল। তাকে নিয়ে ছেলেটার কোনো ভ্রুক্ষেপ নেই দেখে সে তাদের দাঁত চেপে বলল, একটা বিষাক্ত পোকায় কামড় দিয়েছিল রাতে। কথাটা কানে পৌঁছানো মাত্রই কলরব যেন খানিকটা থতমত খেয়ে গেল। তার চোখের কোণে বিস্ময়। বড় বড় চোখে সে নিজানার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এক অদ্ভুত অপ্রস্তুত ভাব। পাশ থেকে মৌনিতা ঠোঁট টিপে হাসছে। তার হাসিতে লুকিয়েছে দুষ্টুমি। আলতো করে ফোড়ন কাটল। পোকাটা বেশ বড় সড়ো, তাই না? নিজানা মুহূর্তেই লজ্জায় কুঁকড়ে গেল। আড়ষ্টতায় নুইয়ে পড়ল। চিবুক ছুলো বুকের কাছে অন্যায়, কিন্তু কুহুর সেই দিকে খেয়াল নেই। সে কৌতূহলী চোখেই তাকিয়ে বেশ চিন্তিত গলায় বলল, বিষাক্ত পোকা? ওষুধ লাগিয়েছিলি? পরে যদি খারাপ কিছু হয়ে যায়? ও নিজেই তো একটা আস্ত গিরগিটি, তার চেয়ে বেশি বিষাক্ত আর কি হতে পারে? ভাবিস না বিষে বিষে বিষক্ষয় হয়ে গেছে? নিজানা প্রচণ্ড রাগ হলো। প্রত্যুত্তরে বলল, আমি কি গিরগিটি বলছো? আমি গিরগিটি? কলরব ছাড়ার পাত্র নয়, পাল্টা বলল, তুই আমাকে পোকা বললি কেন? আমি পোকা? মুহূর্তের উত্তেজনায় বলে ফেলা কথাগুলো বাতাসে মিলিয়ে যেতেই দুজনেই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। নিজেদের বর্তমান অবস্থা আর চারপাশের উৎসুক মুখগুলো দেখে দুজনেই যেন পাথরের মূর্তির মতো হলো। নিজানার মনে হচ্ছে পায়ের তলার মাটিটা যদি এখন দুই ভাগ হতো, তবে সে মাথাটা নিচু করে ঢুকে যেত সেই গহ্বরে। মূর্তিটা খিলখিল করে হেসে উঠল। বহু আকাশ থেকে নেমে পড়ে বলল, ও তোমাকে কখন পোকা বললো? সব কথা নিজের গায়ে টেনে নিয়ে মানুষকে অকারণে কথা শোনানো তোমার পুরনো অভ্যাস। তোকে এত মাতুব্বরি করতে কে বলেছে? এসেছে উকালতি করতে? জ্ঞান না দিয়ে নিজের কাজ কর।
আহা ভাইয়া, ওকে বকছো কেন? ও তো অবুঝ, তাই বুঝতে পারিনি। এসব বড় সড়ো পোকার কামড় না খাওয়া পর্যন্ত কি আর এর মর্ম বোঝা যায়? মৌনিতার কথা শুনে কলরব বিব্রত বোধ করলো। নিজানা ততক্ষণে ওন্না টেনে নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মিলু কৌতূহল সামলাতে না পেরে আবারও এগিয়ে এলো। নিজানার গলায় সেই দাগটা আর দেখতে না পেয়ে কৌতূহলী গলায় প্রশ্ন করলো, আচ্ছা আপা, ওটা কি আসলেই পোকার কামড়? নিজানার মনে হলো এবার তার কান্না চলে আসবে। কি এক বিড়ম্বনাময় পরিস্থিতি। কলরব আর দেরি করলো না, বসা থেকে চটপট উঠে গম্ভীর গলায় বলল, তুমি কি কোনো দাগ গবেষক? এত বিচলিত হওয়ার কি আছে? ওটা আসলে কলার অফ স্পেশাল ট্যাটু। নাও সিক্রেট বলে দিলাম, এবার শান্তিতে গিয়ে ঘুমায় যাও। বলেই কলরব হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। নিজানা অসহায় চোখে ওর চলে যাওয়াই দেখলো। অদ্ভুত এক মানুষ। ভুলভাল কথা বলে তাকে আগুনের মুখে ঠেলে দিয়ে নিজে কেমন সুন্দর রাজার মতো প্রস্থান করলো। আকাশ ভেঙে পড়া বৃষ্টির দূরে চলাচল আজ যেন বিষাদে ডুবেছে। ধরণী জুড়ে নিখোঁজ আলো আধারের রাজত্ব। মাঝে মাঝে মেঘের বুক চিরে বিদ্যুতের তীব্র হিরণ্ময় দুটি চাবুকের মতো আছড়ে পড়ছে মর্তে। সেই ক্ষণিকের আলোয় চারপাশটা শুভ্র হয়ে জেগে উঠেই আবারও অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছে। বাতাসের শস্য শব্দ আর টিনের চালের বৃষ্টির উন্মত্ততা সব মিলিয়ে প্রকৃতি আজ উত্তর। নবনী যখন বাড়ির উঠোনে পা রাখলো তখন সে আগাগোড়া ভিজে একাকার। তার পরনের শাড়িটা শরীরের সাথে লেপ্টে আছে। চুল থেকে গড়িয়ে পড়া জলের ধারা চোখের জলের সাথে মিশে একাকার হয়ে গেছে। অনিতা আর অনিক তাকে কুলসুমের বাড়িতে পেয়েছিল তখন। নবনীর জেদ ছিল দিব্য না যাওয়া অবধি সে ফিরবে না। কিন্তু অনেক যখন জানলো যে দিব্য চলে গেছে তখন বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে। ভেতরের অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল আগে থেকেই। দিয়ার সাথে করা সেই রূঢ় ব্যবহার, সেই তিক্ত কথাগুলো এখন তীরের মতো নিজের বুকে বিচ্ছে। অভিমানে যন্ত্রণায় আর একরা শূন্যতায় নবনী এক জীবন্ত প্রতিমূর্তি। কাঁদতে কাঁদতে মাথা ধরেছে তার। আশা করছিল দিব্য বোধ হয় তাকে ফেরাতে যাবে, কিন্তু তার বাজেভাবে মনটা ভেঙেছে। দিব্য তাকে কিভাবে ছেড়ে দিল? পাথর ভারী পা দুটো টেনে টেনে নবনী বারান্দার দিকে এগোচ্ছিল, মাথা নিচু, চোখের দৃষ্টি ঝাপসা। পৃথিবীর সবটুকু আলোই যেন নিভে গেছে তার জীবন থেকে। কিন্তু বারান্দার বুকটা ঢুকতেই সে থমকে দাঁড়ালো। হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল তার। ঠিক ঘরের ঢোকার মুখটায় কেউ একজন বসে আছে। ঝাপসা চোখে নবনীর চিনতে ভুল হলো না, সে অবয়ব দিব্য। নবনীর কাছে মুহূর্তটা অলৌকিক ঠেকল। সে কি ভুল দেখছে? ঝাপসা বৃষ্টির আবরণে সামনে বসা মানুষটি কি সত্যিই দিব্য তালুকদার, নাকি মনের কোনো গহীন কোণ থেকে উঠে আসা বিভ্রম? নবনীকে দেখা মাত্রই দিব্য উঠে দাঁড়ালো। তার দীর্ঘ অবয়ব নিয়ে বড় বড় পদক্ষেপে বৃষ্টির তোড় উপেক্ষা করেই সে এগিয়ে এলো নবনীর দিকে। নবনী তখন এক জীবন্ত পাথরের মূর্তি। ওর ভেতরটা এক অজানা ঝড়ে কাঁপছে। দিব্য এসে একদম মুখোমুখি দাঁড়াতেই নবনীর তড়িৎ মাথা নিচু করে নিল। ওর মস্তিষ্কে তখন হাজারটা চিন্তা। ক্ষমা কি তার চাওয়া উচিত? একটা সরি বলে পরিস্থিতির অবসান হবে? কিন্তু আড়ষ্টতা তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। মুখ ফুটে একটা শব্দও বেরোচ্ছে না। দিব্য তীক্ষ্ণ দৃষ্টিতে বৃষ্টির জলে সিক্ত এই মানবীকে পরখ করতে লাগলো। নবনীর চোখ দুটো রক্তিম, কান্না করেছে বোঝাই যাচ্ছে। বৃষ্টির শীতল স্পর্শে তার গোলাপের পাপড়ির ন্যায় নরম ওষ্ঠধর তিরতির করে কাঁপছে। চারপাশে ওই বৈরী আবহাওয়া। দিব্য খুব শান্তভাবে বলল, আই এম সরি। রাগ কি এবার একটু কমেছে? নবনীর হৃৎপিণ্ড যেন একটা স্পন্দন মিস করলো। সে চোখেতে মুখ তুলে চাইল। এই লোকটা তাকে সরি বলছে, কিন্তু কেন? নবনী নিজেকে ধরে রাখতে পারল না। ভেতরের সমস্ত অভিমান, যন্ত্রণা আর ভালোবাসার বাঁধ ভেঙে উপচে পড়ল। ছিটকে গিয়ে সামনে থাকা মানুষটার প্রশস্ত বুকে আছড়ে পড়ল। দু হাতে চ্যাপটে ধরে মাথা ঠেকলো সেই উষ্ণ আশ্রয়। আকস্মিক এই ধাক্কায় দিব্য কিছুটা চমকে উঠল। নিজেকে সামলাতে পিছিয়ে গেল এক পা। চারিদিকে তাকালো, মুষলধারে বৃষ্টি নামছে। আকাশ ভেঙে পড়া ঝমঝমে শব্দের উন্মাদনা। সেই প্রবল শব্দের আরণ্য ভেদ করেও দিব্য স্পষ্ট শুনতে পেল নবনীর ফোপানোর শব্দ। মেয়েটা অঝরে কাঁদছে। দিব্য যখন অতি সাবধানে আলতো করে একটা হাত নবনীর মাথায় রাখলো, তখন নবনীর ধরা গলায় অভিমান করে উঠল, আপনি এখনো জাননি? কেন জাননি? আর আপনি কেন হয় সরি বলছেন? হ্যাঁ, ভুল তো সব আমার ছিল। আমি তো অনেক বড় অপরাধ করেছি, তাই না? নবনী কাঁদছে। কান্নার ধাক্কায় সে কথা গুছিয়ে বলতে পারছে না। দিব্য কাঁধে হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, শান্ত হও।
আমি আসলে ভীষণ ভয় পেয়েছিলাম। এক অদ্ভুত আতঙ্ক আমার সারাক্ষণ তাড়া করেছিল। আমার মাথায় তখন কিছুই কাজ করছিল না। আপনাকে মেরে ফেলার চিন্তা হচ্ছে, অথচ আপনি কি অদ্ভুত নির্বিকার। কিন্তু আমার সারাক্ষণ দুশ্চিন্তা হয়। অদ্ভুত এক ছটফটানি কাজ করে মনের ভেতর। যখন শুনলাম দিয়াকেও ওরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখন আমার যে কি লাগছিল আমি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার শুধু মনে হচ্ছিল দিয়াকে নিয়ে আমি অনেক দূরে কোথাও পালিয়ে যাই। ওকে এমন কোথাও লুকিয়ে রাখি যেখানে কেউ ওর ক্ষতি করতে পারবে না। সেই ভয় থেকেই ওকে নিয়ে এখানে চলে এসেছিলাম। বিশ্বাস করুন, আমি ওকে বড্ড ভালোবাসি। ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমি শেষ পর্যন্ত কি করলাম? ওই ছোট্ট বাচ্চাটার সাথে কত বাজে ব্যবহার করলাম। ও নিশ্চয়ই এখন আমায় ঘৃণা করবে। আমি নিজের হাতে সব নষ্ট করে ফেললাম। কি করব আমি? এক নাগারে কতগুলো বলে নবনী আবারও কান্নায় ভেঙে পড়ল। দিব্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল নবনী হয়তো অভিমান করে চলে এসেছে, কিন্তু এই পরিস্থিতিটার কথা সে ভাবতেও পারেনি। দিব্য বলল, ইটস ওকে নবনী, আই এম সরি। আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি যে মনে মনে আমাকে নিয়ে এতটা আতঙ্কে ছিলে সেটা আমি ধরতেই পারিনি। তুমি চিন্তা করবে দেখে আমি বলিনি, বাড়িতেও কাউকে বলিনি, শুধু আব্বু জেনে ফেলেছিল। কিন্তু নবনী, আমি কি তোমাকে আগে বলিনি? আমি আর সবার মতো শুধু মেয়ের দেখাশোনার জন্য তোমাকে বিয়ে করিনি। তাহলে তো আমি কাজের লোক রেখে দিতাম। আমার তো যথেষ্ট সামর্থ্য আছে। আমি অনেক ভেবে চিন্তে তোমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। আমার কাছে তুমি শুধু দেওয়ার জন্য প্রয়োজন নও নবনী। নবনী নিজেকে কিছুটা সামনে নিল। দিব্যর বুক থেকে মাথা সরিয়ে নিয়ে খানিকটা দূরত্ব রেখেই দাঁড়ালো। বৃষ্টির ঝাপটায় চোখ মুখ ধুয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আর চোখের পানিতে একাকার। কঠিন গলায় সে বলল, দয়া করে আমায় মিথ্যে সান্ত্বনা দিয়ে ভোলানোর চেষ্টা করবেন না। এ বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। দিয়ার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনি কি সত্যিই কোনোদিন মন থেকে আমার সাথে সংসার করতে পারবেন? এতদিনেও তো পারেননি। আপনি তো আপুকে ভালোবাসতেন, তাই না? নিজের পছন্দকেই তো তাকে বিয়ে করেছিলেন আপনি। তাকে কি সত্যি ভোলা সম্ভব? যদি নাই হয় তবে আমাকে এই মায়ার জালে জড়ালেন কেন? আমি দিয়াকে কিভাবে ছেড়ে দিব? আমি যদি আপনার জীবন রাঙাতে নাই পারি তবে আমি আপনার কাছে প্রয়োজন ছাড়া আর কি? দিব্যর চোয়াল শক্ত হয়ে এলো। হাতের মুষ্টিবদ্ধ হলো অজান্তেই। গম্ভীর কণ্ঠে বলল, তোমার আব্বুকে পছন্দ করে বিয়ে করেছিলাম ঠিকই, তবে সেটা ছিল আর 10টা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজের মতোই। স্ত্রী হিসেবে তাকে পূর্ণ মর্যাদা দিয়েছিলাম। হয়তো ভালোবাসতাম, আই রিপিট, ভালোবাসতাম। তোমাকে বিয়ে না করলে অন্য কাউকে ঠিকই বিয়ে করতাম, তাকেও ভালোবাসতাম। জীবন তো আর থেমে থাকে না। নবনী চকিতে চাইল দিব্যর দিকে। দিব্যর মুখভঙ্গি এখন কঠোর। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে তার শরীর থেকে পানির কণা গড়িয়ে পড়ছে। তীক্ষ্ণ চোখের মণিজোড়া স্থির হয়ে আছে নবনীর উপরে। নবনী সেই চোখের গভীরে চোখ রেখে কাপা গলায় প্রশ্ন করল, এখন বাসেন না? না হয় ধরলাম আমাকে আপনি ভালোবাসেন না, কিন্তু কাল যদি আমি মারা যাই তখন কি হবে? আপনি কি আবার বিয়ে করবেন? আবার কিছুদিন পর তাকেও ঠিক এভাবেই ভালোবাসবেন? কথাটা শোনা মাত্রই দিব্যর শিরা উপশিরায় যেন বিদ্রোহ শুরু হলো। জ্বালা ধরল গায়ে। প্রচণ্ড রাগে চোখ দুটো মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করলো। আচমকা একটানে নবনীকে নিজের বুকের একদম কাছে নিয়ে এলো। নবনী এই আকস্মিকতায় হকচকিয়ে গেল। দিব্যের শক্ত হাতের বাঁধনে সে তখন দিশেহারা। দিব্য নিজ স্বরে দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি তোমার আপুর মতো এই কাজ করো তবে প্রয়োজনে আমি ঠিক সেটাই করব। আর যদি মৃত্যুর আগ অবধি শুধু আমার থাকো তাহলে আমি তোমার মৃত্যুর পর অবধি তোমার থাকবো। সেই সময় যদি 100 বছর দীর্ঘ হয় তবু। আর আমি যেটা ভাবি সেটাই করা উচিত বলে মনে করি। আর কিছু কি তোমার জানার আছে? নবনী এই কথার অন্তর্নিহিত অর্থ ধরতে পারল না, তবে কিছুটা আঁচ করতে পারল। সে বোকা না। সে উড়ে উঠল ভিতরে ভিতরে। এমন কিছু কি শুনে ফেলবে যেটা তার শোনা উচিত না? সে বিচলিত হয়ে ভাঙা গলায় বলল, কি? আপু কি করেছিল? কি এমন কাজ? বলুন, চুপ করে আছেন কেন? নবনী মনে মনে দোয়া করতে লাগলো তেমন কিছু যেন তার শুনতে না হয়। দিব্য বিরক্তির কণ্ঠে বলল, বললে তুমি সহ্য করতে পারবে না নবনী, আর আমি সেটা বলতেও চাই না। তবে সত্যিটা হলো তোমার আপুর সাথে আমার বৈবাহিক সম্পর্ক কখনোই তোমার আর আমার সম্পর্কের মতো ছিল না। সে কেবল পরিবারের চাপে আমাকে বিয়ে করেছিল। তোমার মতো করে এই সংসারটা আগলে ধরার চেষ্টা ও কোনোদিনও করেনি। যা ছিল আমার তরফ থেকে ছিল। আমি তোমাকে এসব বলতে চাইনি, কারণ সে তোমার বোন আর আমি অহেতুক কৈফিয়ত দেওয়া পছন্দ করি না।
তুমি থাকলে আমার সাথে এভাবেই তোমাকে থাকতে হবে, এভাবেই সংসার করতে হবে, এটাই বাস্তব। আর এটা তোমাকে মানতেই হবে। আর আমি যদি না চাই, তবে কি অনায়াসে আমার ছেড়ে দিবেন? দীপু উত্তর এড়িয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, অনেক রাত হয়েছে, দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজছো তুমি, শরীর খারাপ করবে, এবার ঘরে চলো।